আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আইপিএইচএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দশম অধ্যায়ের স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব। স্থির তড়িৎ আমাদের আইডিয়াল প্রিপারেটরি হাই স্কুলের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে স্থির তড়িৎ অতীতে স্কুলে ক্লাসে পড়ানো হয়েছিল। এখন যেহেতু দীর্ঘদিন যাবৎ চর্চা নাই, সেজন্য আমি রিভিশনমূলক মূল বিষয়গুলো আবার আলোচনা করব। তারপর আমরা এই অধ্যায়ের সৃজনশীলে চলে যাব, হয়তো সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করতে পারব। তো যাই হোক, স্থির তড়িৎ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পরমাণু সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা থাকতে হবে। আমরা জানি সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় পরমাণু। এই ক্ষুদ্র কণাগুলোর নাম হলো পরমাণু। এখন পরমাণুর ভিতরে কি আছে, পরমাণুর গঠন সম্পর্কে যদি আমরা দেখতে যাই, জানতে চাই, তাহলে দেখা যায় যে পরমাণুর মধ্যে আছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত ইলেকট্রন থাকে। আর নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন। এই যে পদার্থ গঠনের প্রাথমিক ক্ষুদ্রতম কণা পরমাণু, এই পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। এখানে নিউট্রনটা হলো আধান নিরপেক্ষ। ইলেকট্রনের আধান হলো ঋণাত্মক এবং প্রোটনের আধান হলো ধনাত্মক। এই পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকাসমূহ ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান। পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান। তাহলে ইলেকট্রন, প্রোটনটা কি? আধান বহনকারী কণিকা। ইলেকট্রনের আধান ঋণাত্মক, প্রোটনের আধান ধনাত্মক। মজার ব্যাপার হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইলেকট্রন, একটি ইলেকট্রনের আধান একটি প্রোটনের আধান পরস্পর সমান। ইলেকট্রনের আধান ঋণাত্মক, প্রোটনের আধান ধনাত্মক। কোনো পরমাণুতে স্বাভাবিক অবস্থা ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা থাকে সমান। সুন্দর একটা গাণিতিক হিসাব মিল করে আমাদের পড়তে হবে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটনের সংখ্যা সমান, ইলেকট্রনের আধান ঋণাত্মক, প্রোটনের আধান ধনাত্মক। অতএব স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে ধনাত্মক আধানের পরিমাণ এবং ঋণাত্মক আধানের পরিমাণ পরস্পর সমান। ফলে পরমাণুতে নিট বা লব্ধি কোনো আধান পরিলক্ষিত হয় না। অর্থাৎ পরমাণুটি নিস্তড়িত থাকে। আমরা পরমাণুটি দেখলে আমাদের কাছে সেটা আহিত বা তড়িৎগ্রস্ত বলে মনে হবে না। এটা আহিত বা তড়িৎগ্রস্ত বলে মনে হবে না। তাহলে পরমাণুটি কিভাবে বা কোনো একটি বস্তু কিভাবে আহিত বা তড়িৎগ্রস্ত হবে? তো স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন, প্রোটনের সংখ্যা থাকে সমান। এখন ইলেকট্রনের সংখ্যা যতক্ষণ পর্যন্ত কোনো পরমাণুতে প্রোটনের সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই পরমাণুটি থাকবে নিস্তড়িত।
বা তড়িৎ নিরপেক্ষ। কিন্তু ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চাইতে কম বা বেশি হলে তখনই পরমাণুটি কি হবে? আহিত হবে। যদি ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চাইতে বেশি হয় তখন পরমাণুতে ইলেকট্রনের আধিক্য বেড়ে যায়, ফলে পরমাণুটি ঋণাত্মক আধানে আহিত হয়। আর যখন ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চাইতে কমে যায় তখন পরমাণুতে প্রোটনের আধিক্য বেড়ে যাওয়ায় পরমাণুটি ধনাত্মক আধানে আহিত হয়। এখন কিভাবে আমরা এই স্থির তড়িৎ বা স্থির আধান উৎপন্ন করব বা উৎপন্ন হবে? দুইটি প্রক্রিয়ায় বস্তুতে স্থির আধান বা স্থির তড়িৎ উৎপন্ন হয়। প্রথমে হলো ঘর্ষণ প্রক্রিয়া। ঘর্ষণে কিভাবে আধানের উৎপত্তি হয় আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। এই যে আমরা দেখলাম যে স্বাভাবিক অবস্থায় কোনো বস্তুতে বা পরমাণুতে ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান থাকে। এখানে ইন্টারেস্টিং হলো যে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান থাকলেও প্রত্যেকটা পরমাণুর প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের আসক্তি থাকে। এই ইলেকট্রন আসক্তি আবার সকল পদার্থের এক সমান নয়, কারো বেশি কারো বা কম। এখানেই হইল খেলাটা। এই ইলেকট্রন আসক্তি কোনো পদার্থের বেশি কোনো পদার্থের কম। ঠিক এরকম ভিন্ন ইলেকট্রন আসক্তি সম্পন্ন দুইটি বস্তুকে যদি আমরা পরস্পরের সাথে ঘর্ষণ করি, দুইটি বস্তুকে যদি আমরা পরস্পরের সাথে ঘর্ষণ করি তাহলে ভিন্ন ইলেকট্রন আসক্তি সম্পন্ন দুইটি পরমাণুকে দুইটি বস্তুকে যদি আমরা পরস্পরের সাথে ঘর্ষণ করি তাহলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সেই বস্তু কি করবে? অপর বস্তু থেকে ইলেকট্রন ছিনিয়ে নেবে, অর্থাৎ অপর বস্তুটি ইলেকট্রন ছেড়ে দিবে। আর যার ইলেকট্রন আসক্তি বেশি সেই ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করার ফলে সেই বস্তুতে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে, তখন বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হবে। আর যার ইলেকট্রন আসক্তি কম সে ইলেকট্রন দান করার ফলে সেই বস্তুর মধ্যে প্রোটনের আধিক্য বেড়ে যাবে। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইলেকট্রন দান করার ফলে ওই বস্তুর মধ্যে প্রোটনের সংখ্যা কিন্তু কখনোই বেড়ে যাবে না। আমরা ভুলক্রমে যেন এই কথাটি কখনো না বলি। সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন ছিল, ইলেকট্রন কিছু চলে যাওয়ার পরে কিছু প্রোটন মুক্ত হয়ে গেল, ফলে প্রোটনের আধিক্য বেড়ে যাওয়ায় সেই বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। তাহলে এই যে দুটি ভিন্ন আসক্তি সম্পন্ন বস্তু পরস্পরের সাথে ঘর্ষণ করলে উভয় বস্তুই দুই বিপরীত আধানে আহিত হয়। এখন এর এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরি আমরা একটা কাচদণ্ড, এটাকে মনে করি কাচদণ্ড, আর এটা একটা সিল্কের কাপড় বা রেশমি কাপড়। রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কাচদণ্ডের চাইতে বেশি। রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কাচদণ্ডের চাইতে বেশি। এখন এই কাচদণ্ডকে রেশমি কাপড় দ্বারা যদি আমরা ঘর্ষণ করি তাহলে রেশমি কাপড় কাচদণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কাচদণ্ড ইলেকট্রন দান করবে, ফলে রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হবে, কারণ সেখানে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে। আর কাচদণ্ড ইলেকট্রন দান করার ফলে এখানে প্রোটনের আধিক্য বেড়ে যাবে এবং কাচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত হবে। ঠিক সেরকম আমরা যদি একটা প্লাস্টিক দণ্ড অথবা এবুনাইট দণ্ডকে যদি আমরা ফ্লানেল বা পশমি কাপড়ের সাহায্যে ঘর্ষণ করি, তখন ওই এবুনাইট দণ্ড বা প্লাস্টিক দণ্ডের ইলেকট্রন আসক্তি
পশমি কাপড় বা ফ্লানেলের চাইতে বেশি হওয়ায় সে ইলেকট্রন গ্রহণ করে নিজের ঋণাত্মক আদানে আহিত হবে এবং পশমি কাপড় ধনাত্মক আদানে আহিত হবে। এই যে আমরা বললাম কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষে, প্লাস্টিক দণ্ড বা এবনের দণ্ডকে ফ্লানেল দ্বারা ঘষে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক আদানে আহিত করলাম। এটা প্রমাণের জন্য আমরা একটা পরীক্ষাও করতে পারি। এটা প্রমাণের জন্য আমরা একটা পরীক্ষা করতে পারি। এই জন্য আমরা দুইটি কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষে উভয়কেই আমরা ধনাত্মক আদানে আহিত করব। এবার একটা ধনাত্মক আদানে আহিত কাচদণ্ডকে আমরা সুতার সাহায্যে এরকমভাবে ঝুলিয়ে রাখলাম। আরেকটা কাচদণ্ড, এটাও ধনাত্মক আদানে আহিত, এই কাচদণ্ডটাকে যদি আমরা এই ঝুলন্ত ধনাত্মক আদানে আহিত কাচদণ্ডের নিকটে নিয়ে যাই, তাহলে ঝুলন্ত কাচদণ্ডটি আস্তে আস্তে কি করবে? দূরে সরে যাবে। এ থেকে প্রমাণিত হয় উভয় কাচদণ্ডেই ধনাত্মক আদানে আহিত হয়েছে। আমরা জানি সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে, এই জন্য ঝুলন্ত কাচদণ্ডটি কি করলো? সরে গেল। অপর কাচদণ্ডের বিকর্ষণ বলের দ্বারা এটা সরে গেল। ঠিক তেমনি আমরা যদি দুটি প্লাস্টিক দণ্ড, যেগুলোকে আমরা রেশমি কাপড় দ্বারা ঘষে ঋণাত্মক আদানে আহিত করছি, এই দুইটি প্লাস্টিক দণ্ড বা এবনাইট দণ্ড যাই বলি না কেন, এদেরও যদি একটি আমি এরকম সুতার সাহায্যে ঝুলিয়ে রাখি এবং অপরটিকে যদি তার নিকটে নিয়ে যাই, তাহলে এখনও দেখা যাবে ঝুলন্ত এবনাইট দণ্ড বা প্লাস্টিক দণ্ডটি দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেছি যে বিকর্ষণ হচ্ছে, অর্থাৎ দুইটি আদান ঋণাত্মক। তাহলে আমরা দেখলাম যে নিশ্চয়ই কাচদণ্ড এবং এবনাইট দণ্ড বা প্লাস্টিক দণ্ডের মধ্যে বিপরীত আদানের সৃষ্টি হয়েছে। দুইটি কাচদণ্ড কাছাকাছি আনলে বিকর্ষণ বল অনুভূত হয়, আবার দুইটি এবনাইট দণ্ড কাছাকাছি আনলে এরাও পরস্পর বিকর্ষণ বল অনুভব করে। এবার আমরা যদি ধনাত্মক আদানে একটি কাচদণ্ড এটাকে ঝুলিয়ে রেখে ঋণাত্মক আদানে আহিত প্লাস্টিক দণ্ডকে যদি আমি এই ঝুলন্ত কাচদণ্ডের ধনাত্মক আদানে আহিত কাচদণ্ডের নিকটে আনি, এবার আর দূরে সরে যাবে না, এবার পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ আমি একটি কাচদণ্ড যাহা ধনাত্মক আদানে আহিত, তার নিকটে নিয়ে আসলাম একটা ঋণাত্মক আদানে আহিত বস্তু, বিপরীত ধর্মী আদান পরস্পরকে কি করলো? আকর্ষণ করলো। তো এইভাবে আমরা ঘর্ষণ প্রক্রিয়ায় তড়িতের উৎপত্তি হয়, এটা আমরা মোটামুটি খুব সুন্দরভাবে আমরা আলোচনা করলাম। এটা আমাদের বোঝা হইল যে ঘর্ষণের দ্বারা তড়িতের উৎপন্ন হয়। এবার আমরা আরেকটা পদ্ধতির কথা জানবো, সেটা হলো আবেশ প্রক্রিয়া। আবেশ প্রক্রিয়ায় কিভাবে স্থির তড়িৎ উৎপন্ন হয়? আবেশটা কি? তড়িৎ আবেশটা কি? এটা আমাকে আগে বুঝতে হবে। তড়িৎ আবেশটা হলো যে একটি আহিত বস্তু, আইদার পজিটিভ আর নেগেটিভ যাই বলি না কেন, ধরে নিলাম এটা একটা আহিত বস্তু। এই আহিত বস্তুর নিকটে অন্য একটি অনাহিত বস্তু রেখে, কিন্তু স্পর্শ না করিয়ে, শুধু আহিত বস্তুর উপস্থিতি দ্বারা এই অনাহিত বস্তুর মধ্যে বা অনাহিত বস্তুকে আহিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ আবেশ বা আবেশ প্রক্রিয়া। আমি আবারও বলছি সংজ্ঞাটা, একটি অনাহিত বস্তুকে, আমার এই ডান হাতের বস্তুটা অনাহিত আর এটা আহিত বস্তু, একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর নিকটে রেখে কিন্তু স্পর্শ না করিয়ে শুধুমাত্র আহিত বস্তুর উপস্থিতি দ্বারা অনাহিত বস্তুকে আহিত করার যে প্রক্রিয়া, একেই বলা হয় তড়িৎ আবেশ। এখন এই তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আমরা যদি এটাকে চিত্রের সাহায্যে একটু দেখতে চাই, তাহলে পরিষ্কার বোঝা যাবে। আমরা একটা অনাহিত বস্তু নিলাম, আমরা একটি অনাহিত বস্তু দেখি, এটা একটা অনাহিত বস্তু, এটা একটা অনাহিত বস্তু। এটা একটা অনাহিত বস্তু, এবি একটি অনাহিত বস্তু। আমি এখানে রাখলাম একটা
আহিত বস্তু, ধনাত্মক আধানে আহিত বস্তু। এখন এই আহিত বস্তুটি অনাহিত বস্তুর নিকটে স্থাপন করার ফলে আহিত বস্তুর ধনাত্মক আধান কর্তৃক বিকশিত হয়ে এবি পরিবাহকের ইলেকট্রনগুলো বি প্রান্তে চলে যাবে এবং ধনাত্মক আধান কর্তৃক আকৃষ্ট হয়ে এবি পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো আকর্ষিত হয়ে এ প্রান্তে চলে আসবে, ইলেকট্রনগুলো এ প্রান্তে চলে আসবে এবং প্রোটনগুলো বি প্রান্তে অবস্থান নেবে। এই আহিত বস্তুটি অনাহিত বস্তুর নিকটে রেখে স্পর্শ না করিয়ে আমরা এটাকে অস্থায়ীভাবে এই এবি পরিবাহকের দুই প্রান্তকে আমরা দুই বিপরীত আধানে আহিত করলাম। এই যে আহিত করলাম যে প্রক্রিয়াটা, এটাই হলো তড়িৎ আবেশ। এখন এখানে আরো কিছু জিনিস আমাদের জানার আছে। এটা কিন্তু অস্থায়ী। যখনই আমি এই আহিত বস্তুটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব, তখন এবি পরিবাহকের মধ্যে এই ইলেকট্রন এবং প্রোটন আলাদাভাবে দুই প্রান্তে আর থাকবে না, তখন এটা আবার নিউট্রাল বা নিরপেক্ষ হয়ে নিস্তরিত হয়ে যাবে। তো এখানে আমাদের আরো কিছু বিষয় জানার আছে। এই যে আমরা যে আহিত বস্তুটির দ্বারা এই অনাহিত বস্তুটিকে বা অনাহিত বস্তু মধ্যে আধানের সঞ্চার করা হলো, সেই আহিত বস্তুর আধানকে বলা হবে আবেশী আধান। এটা আমরা মনে রাখবো অবজেক্টিভ প্রশ্নের জন্য, হ্যাঁ, এগুলা আমাদের কাজে লাগবে। এটা হলো আবেশী আধান। আর এই বস্তুটির নাম হলো আবেশী বস্তু। এই আবেশী আধান দ্বারা অনাহিত বস্তুতে যে আধানের সঞ্চার করা হলো, যে আধান আবিষ্ট হলো, এগুলোর নাম হলো আবিষ্ট আধান। আর এই বস্তুটার নাম হলো আবিষ্ট বস্তু, এটার নাম হলো আবিষ্ট বস্তু। এখানে এই আবিষ্ট আধানের মধ্যে দুই ধরনের আধান আছে, দুই প্রান্তে এ ও বি প্রান্তে দুই ধরনের আধান আছে। এই আবিষ্ট বস্তুর যে প্রান্ত আবেশী বস্তুর নিকটে থাকে, যে প্রান্ত আবেশী বস্তুর নিকটে থাকে, সেই প্রান্তের আধানকে বলা হবে বদ্ধ আধান। কারণ এই আধান ইচ্ছা করলেই যেখানে সেখানে যেতে পারবে না। আর অপর প্রান্তে যে আধান থাকে, এটা ইচ্ছা করলে যে কোনো সময় এটার সাথে কোনো তার দ্বারা সংযুক্ত করলে এটা যেতে পারবে। এদেরকে বলা হবে মুক্ত আধান। তাহলে আমরা এখান থেকে শিখলাম আবেশী বস্তু, আবেশী আধান, আবিষ্ট বস্তু, আবিষ্ট আধান, মুক্ত আধান এবং বদ্ধ আধান। এখন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটায় আমি এই বস্তুটাকে যদি সরিয়ে নেই, তাহলে এটার মধ্যে আর কোনো আধান থাকবে না, অস্থায়ী। এখন স্থায়ীভাবে এই কিভাবে আহিত করতে পারি, স্থায়ীভাবে আমরা কিভাবে আহিত করতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। স্থায়ীভাবে আমরা আবেশ প্রক্রিয়া কিভাবে আহিত করতে পারি। স্থায়ীভাবে আমরা আহিত করব। আহিতকরণ দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক আধানে আহিত করব। ধরা যাক প্রথমে আমরা ধনাত্মক আধানে আহিত করব। একটা অনাহিত পরিবাহক নিলাম, এটাকে আমরা ধনাত্মক আধানে আহিত করব। এটা ধনাত্মক আধানে আহিত করব। ধনাত্মক আধানে আহিত করতে হলে আমাদেরকে কি করতে হবে? ধনাত্মক আধানে আহিত করতে হলে আমাদেরকে একটি প্লাস্টিক দণ্ড অথবা এবুনাইট দণ্ডকে ফ্লানেল বা পশমি কাপড় দ্বারা ঘষে এটাকে আমাদের কি করতে হবে? ঋণাত্মক আধানে আহিত করতে হবে। একটা এবুনাইট দণ্ড বা একটি প্লাস্টিক দণ্ডকে আমরা ঋণাত্মক আধানে আহিত করলাম। এটা যদি নাম দেই আমরা আর দণ্ড,
আহিত করা হলো। এই ঋণাত্মক আধানে আহিত প্লাস্টিক দণ্ডটিকে পরীক্ষণীয় এবি পরিবাহকের এ প্রান্তের নিকটে স্থাপন করলাম। পরীক্ষণীয় এবি পরিবাহকের এ প্রান্তের নিকটে স্থাপন করার ফলে দেখা যাবে এবি পরিবাহকের ইলেকট্রনগুলো এই আর বা আর দণ্ড বা প্লাস্টিক দণ্ডের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়ে এইগুলো বি প্রান্তে অবস্থান নেবে এবং প্রোটনগুলো ডান পাশে এ প্রান্তে অবস্থান নেবে। ঠিক এরকম হবে এবি পরিবাহকের ভিতরে ধনাত্মক এবং ঋণাত্মক আধান দুই বিপরীত প্রান্তে অবস্থান নেবে আর দণ্ডের ক্রিয়ার ফলে, এই আধানের ফলে। তো এখন আমরা যদি এই আর দণ্ডটিকে এবি পরিবাহকের এ প্রান্তের নিকটে রেখেই আমরা যদি এবি পরিবাহকের বি প্রান্তের সাথে যদি আমরা ভূসংযোগ স্থাপন করি, তাহলে এই বি প্রান্তের ইলেকট্রনগুলো ভূমিতে চলে যাবে। ঠিক এই অবস্থায় আমরা যদি ভূসংযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে সাথে সাথে আবার ইলেকট্রন এসে কি করবে, এখানে এটাকে নিস্তরিত করে ফেলবে। আমরা এই ভূসংযোগ দেওয়ার ফলে ইলেকট্রনগুলো চলে গেলে আমরা যদি এটা সরিয়ে নিলে তাহলে এখান থেকে ইলেকট্রন আবার চলে আসবে। কিন্তু আমরা এই আট দণ্ডটাকে আমরা এ প্রান্তে নিকটে রেখেই আমরা যদি ভূসংযোগ বিচ্ছিন্ন করে দেই, চিত্রটা এরকম হবে। আমরা যদি এরকম ভূসংযোগ বিচ্ছিন্ন করে দেই, এখন এই এবি পরিবাহকের মধ্যে শুধুমাত্র ধনাত্মক আধান থাকলো, ইলেকট্রনগুলো ভূমিতে চলে গেছে। আর দণ্ডকে এ প্রান্তের নিকটে রেখেই ভূসংযোগ স্থাপন করে ইলেকট্রনগুলোকে ভূমিতে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। এরপর আর দণ্ডকে এখানে রেখেই ভূসংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এখন যদি আমি আর দণ্ডটি সরিয়ে নিলে এবি পরিবাহকের এই ধনাত্মক আধানগুলো এবি পরিবাহকের সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত হয়ে এই পরিবাহকটিকে স্থায়ীভাবে ধনাত্মক আধানে আহিত করবে। এখন আমরা যদি বলি যে ঋণাত্মক আধানে আহিত করব কিভাবে, ঋণাত্মক আধানে আহিত করতে হলে আমাদেরকে একটা প্লাস্টিক দণ্ডকে আমরা সিল্ক দ্বারা ঘষে, আমরা একটা কাঁচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষে প্রথমে কাঁচ দণ্ডটিকে ধনাত্মক আধানে আহিত করে নিব। কাঁচ দণ্ডটিকে ধনাত্মক আধানে আহিত করে নিলাম। তারপর এবি পরিবাহকের নিকটে রাখলাম। এটা আমার পরীক্ষণীয় পরিবাহক, যাকে আমি ঋণাত্মক আধানে আহিত করব। এই পরীক্ষণীয় এবি পরিবাহকের নিকটে ধরলাম একটি ধনাত্মক আধানে আহিত কাঁচ দণ্ড। ফলে কাঁচ দণ্ডের ধনাত্মক আধান কর্তৃক আকৃষ্ট হয়ে এবি পরিবাহকের ইলেকট্রনগুলো চলে আসবে কোথায়, এ প্রান্তে, এবং প্রোটনগুলো বি প্রান্তে অবস্থান নেবে। ঠিক এই অবস্থায় যদি ভূসংযোগ স্থাপন করি, তাহলে এই এবি পরিবাহকের বি প্রান্তের সাথে ভূসংযোগ স্থাপন করলে এবার কি হবে, এই প্রোটনগুলো ভূমিতে চলে যাবে নাকি? কখনোই না। কি হবে, ভূমি থেকে ইলেকট্রন এসে এই প্রোটনগুলোকে কি করবে, নিষ্ক্রিয় করে দিবে। তারপর আমরা এখন এই দ্বিতীয় চিত্রে যদি আসি,
দ্বিতীয় চিত্রে যদি আসি, আমরা এটাকে এই আর দণ্ডকে এবি পরিবাহকের এ প্রান্তের নিকটে রেখেই যদি আমরা ভূসংযোগ বিচ্ছিন্ন করে দেই, কারণ এখানে ধনাত্মক আধানগুলো আর নাই, ভূমি থেকে ইলেকট্রন এসে কি করছে, নিউট্রালাইজ করে দিছে। এই অবস্থায় আমরা যদি এটা বিচ্ছিন্ন করে দেই, এই অবস্থায় যদি আমরা এই ভূসংযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে বিচ্ছিন্ন করার পরে আমরা এই আর দণ্ডটা সরিয়ে নিলাম। তাহলে ভূসংযোগ দিয়ে আমরা ভূমি থেকে ইলেকট্রন এনে এটাকে নিউট্রালাইজ করলাম, তারপরে ভূসংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, এখানে কোনো ধনাত্মক আধান আর থাকলো না। এবার আমি আর দণ্ড সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার ফলে এই এবি পরিবাহকটা ঋণাত্মক আধানে স্থায়ীভাবে আহিত হইল। তাহলে আমরা এ পর্যন্ত যা আলোচনা করলাম, আমি আবার এই সামারিগুলো বলতেছি। আমরা আধান পড়লাম। আধান কি? আধান হলো একটি পরমাণুর গঠনের যে প্রাথমিক কণিকাগুলো, পদার্থ সৃষ্টির প্রাথমিক কণিকা, বিশেষ করে ইলেকট্রন এবং প্রোটন, এর মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান। এখানে খেয়াল রাখতে হবে, ইলেকট্রন প্রোটন হলো আধান বহনকারী কণিকা। আচ্ছা, তারপরে আমরা পড়লাম এই আধানের কিছু কথাবার্তা। আধান, ইলেকট্রনের আধান ঋণাত্মক, প্রোটনের আধান ধনাত্মক। একটা পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন থাকে, অর্থাৎ ধনাত্মক আধানের পরিমাণ যত, ঋণাত্মক আধানের পরিমাণও তত। ফলে মোট ধনাত্মক আধান দ্বারা মোট ঋণাত্মক আধানের ক্রিয়া কি হয়? নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কি থাকে? নিস্তরিত অবস্থায় থাকে। তারপরে আমরা ঘর্ষণ প্রক্রিয়া, স্থির তড়িৎ উৎপন্ন হলো কিভাবে, এবং তার পরীক্ষা করে আমরা বুঝলাম যে ঘর্ষণ প্রক্রিয়ায় আধানের উৎপন্ন হয়েছে, স্থির তড়িতের উৎপন্ন হয়েছে। তারপর আবেশ প্রক্রিয়া বললাম। আবেশ কি? আবেশ কাকে বলে? আমি আবার সংজ্ঞাটা বলছি আবেশের, যে একটি অনাহিত বস্তুকে আহিত বস্তুর নিকটে রেখে কিন্তু স্পর্শ না করিয়ে শুধুমাত্র আহিত বস্তুর উপস্থিতি দ্বারা অনাহিত বস্তুটিকে আহিত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় তড়িৎ আবেশ। আবেশ প্রক্রিয়ায় আমরা কি করতে পারি? স্থির তড়িতের উৎপন্ন করতে পারি। সেটাও আমরা চিত্র এঁকে দেখলাম। এবং আবেশ প্রক্রিয়ায় অস্থায়ীভাবে স্থির তড়িৎ উৎপন্ন হলো, এবং আমরা স্থায়ীভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আধানে একটি পরিবাহককে কিভাবে স্থায়ীভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আধানে আহিত করতে পারি, তাও আমরা চিত্র এঁকে সুন্দরভাবে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে ক্লাসটা উপভোগ করছো এবং বুঝতে পারছো। যতটুকু সম্ভব আমি সহজভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তো এরপরে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। এইটুকু ভালোভাবে পড়বা। পরবর্তী ক্লাসে আমরা কুলম্বের সূত্র, তড়িৎ তীব্রতা, তড়িৎ ক্ষেত্র, বিভব ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা প্রস্তুত থাকবে সেই ক্লাসগুলো ভালোভাবে দেখার জন্য। তারপর আমরা সৃজনশীলে চলে যাব। এই পর্যন্ত সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাইকে নিয়ে সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।